আসসালামু আলাইকুম সবাইকে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আফরিন। আজকে আমরা যে ব্যাচটার ওরিয়েন্টেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এফসিপিএস মিড টার্মের অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টির জন্য আমাদের আজকে থেকে চালু হচ্ছে এক্সাম ব্যাচ ফর ডিসেম্বর 2026 সেশন। আপনারা জানেন ইতিমধ্যে, না জানলেও সমস্যা নেই, আমি একটু একটু বলে দিই যে এই ব্যাচটা আসলে কাদের জন্য, বা এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আপনারা যারা করছেন কাদেরকে আসলে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ব্যাচটা আসলে এফেক্টিভ ওয়েতে হেল্প করতে পারবে। আপনাদের এই ব্যাচটা যারা কিনা অলরেডি আগেই নিজের থেকে হচ্ছে গিয়ে আপনারা প্রিপারেশন নিয়েছেন অথবা নিচ্ছেন, হ্যাঁ, নিজে নিজে পড়াশোনা করছেন অথবা হয়তো বা অন্য কোনো গাইডলাইনের মাধ্যমে, মানে আমাদের সাথে ডিরেক্টলি নাই আর কি, আমাদের লং ব্যাচ বা রেগুলার ব্যাচে নাই, আপনারা নিজেদের থেকে প্রিপারেশন নিয়েছেন বা অন্য কোনো হেল্পের মাধ্যমে প্রিপারেশন নিয়েছেন, এখন আপনি আপনার নিজের প্রিপারেশনটা আসলে কতটুকু আপ টু দি মার্ক আপনি নিজেকে জাজ করতে চান বা নিজেকে আসলে আপনি ঝালাই করতে চান, প্রিপেয়ার করতে চান ফর ইওর এক্সাম, তাদের জন্য মূলত এই ব্যাচটা। অথবা আপনি একবার বা একাধিকবার আপনি পরীক্ষা দিয়েছেন অথবা আপনি আগেই প্রিপারেশন নিয়েছিলেন কিন্তু হচ্ছে কি আপনার কোনোভাবে পরীক্ষাটা ভালো হয় নাই, এখন আপনি যখন নেক্সট টার্মের জন্য বা নেক্সট সেশনের জন্য আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, নিজেকে অবশ্যই একটা চেকে রাখতে হয়। তো মূলত তাদের জন্য যে আইদার আপনি প্রিপারেশন নিয়ে রেখেছেন আগের থেকে, পরীক্ষা খারাপ হয়েছে, অথবা আপনি এখন নিজের থেকে প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্যই কিন্তু মূলত এই এক্সাম ব্যাচটা, যেখানে আপনাদের কিন্তু কোনো লেকচার ক্লাস নাই, এটাই হচ্ছে মেইন জিনিস, যে কোনো লেকচার ক্লাস নাই, এখানে আপনাদের শুধু এক্সামস হবে। কিভাবে এক্সাম গুলা হবে বা এক্সামের পরবর্তী আপনাদের করণীয় কি থাকবে, কিভাবে সলভ ক্লাস গুলা হবে, কতগুলা এক্সাম, কতগুলা সলভ ক্লাস থাকবে, এগুলা নিয়ে আর আমি এখন কথা বলবো না। এগুলা নিয়ে অলরেডি আমার পরের যে স্পিকার আসবেন, আপনাদের আরেকজন জনপ্রিয় মেন্টর, উনি কথা বলবেন এবং উনি আপনাদের এই ব্যাচ ডিটেলস বা ব্যাচ সম্পর্কে সব আলোচনা, কিভাবে ব্যাচটা চলবে, কিভাবে হচ্ছে গিয়ে আপনাদের শিডিউল গুলা করা হয়েছে, এগুলা নিয়ে উনি বিস্তারিত কথা বলবেন। সো আপনাদের যাদের জন্য এই ব্যাচটা, আপনারা কিভাবে এই এক্সাম ব্যাচের সাথে আপনি মিলাই কিভাবে হচ্ছে গিয়ে আগাবেন বা কিভাবে আপনাকে হেল্প করবে, এটা নিয়ে আমি একটু বলি। যে আপনারা যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন বা ইভেন যারা হচ্ছে গিয়ে একবার পরীক্ষা দিয়েছে আপু কিন্তু প্রিপারেশন অত ভালো ছিল না, আমাদের সবার ক্ষেত্রেই যেটা খুব কমন, হ্যাঁ, মানে সবার ক্ষেত্রে যে জিনিসটা কমন সেটা হচ্ছে আমাদের কিন্তু আসলে রিটেন লিখার প্র্যাকটিস অত একটা থাকে না। আমরা যখন ওই ফাইনাল প্রফটা একবার যখন পাশ করে গেছি, তারপরে আসলে মিড টার্ম পর্যন্ত আসতে আসতে কিন্তু আমাদের মিনিমাম 3 বছর, 4 বছর, অনেকে 7 বছর, 10 বছরও কিন্তু এমন স্টুডেন্টও আমাদের গেছে। আমরা এমন স্টুডেন্টদেরকেও পেয়েছি যারা কিনা অনেক লম্বা গ্যাপের পরে কিন্তু আবার পড়াশোনায় ফেরত এসেছে। তো এরকম আসলে বিশাল লম্বা লম্বা গ্যাপের পরে যখন আমরা এই মিড টার্ম পরীক্ষাটাতে বসি, মিড টার্মটা পার্ট 1 থেকে ডিফারেন্ট থাকে। মিড টার্মে আপনার রিটেন ফেস করতে হয়, অস্কি ফেস করতে হয়, এসবিএ ফেস করতে হয়। সো অ্যাকচুয়ালি অনেকগুলো সেগমেন্টে যেহেতু মিড টার্ম পরীক্ষাটা হয়, এবং মেইন যে জায়গাটাতে আমাদের হচ্ছে সব থেকে বেশি এফোর্ট দেওয়া লাগে, কষ্ট করা লাগে, সেটা কিন্তু হচ্ছে আপনার ওই এসএকিউ জায়গাটা, রিটেন লিখার জায়গাটা। তো আপনাদের ওই লিখার জায়গাটাতে যেহেতু আমাদের অনেক দিন ধরে প্র্যাকটিস নাই, সব থেকে বড় প্রবলেম এটা, আমি নিজেও যখন পরীক্ষা দিতে গেছি আমার নিজেও এই সেম জিনিসটা আমি ফেস করেছিলাম, যে আমি যখন লেখা শুরু করেছি আমি দেখছি যে আমার মাথা তো অনেক ফাস্ট ফাস্ট দৌড়াচ্ছে, যে আমার এই কোয়েশ্চেনে এই অ্যাটলিস্ট 1 পাতা 2 পাতা আমাকে লিখতে হবে, এই কন্টেন্ট গুলো আমি লিখবো, কিন্তু হাত না ওভাবে আসলে চলে না, বুঝছেন? মানে আমরা তো ওই দেখা যায় যে ছোট্টখাট্টো অর্ডার অন অ্যাডমিশন অথবা হচ্ছে গিয়ে ওপিডি ট্রিটমেন্ট, ছোট্টখাট্টো লেখা লিখে প্র্যাকটিস, এবং ওই আমাদের লেখার যে হ্যান্ড রাইটিং ওইটাও আসলে বেশ কষ্টসাধ্য বুঝার অনেকের ক্ষেত্রেই। মানে অনেকের হ্যান্ড রাইটিং এমন থাকে কষ্টসাধ্য, আবার অনেকেই এখন আমি দেখি যে অনেক সুন্দর সুন্দর হ্যান্ড রাইটিং দিয়েও আপনারা লেখেন। তো যারা আবার অনেক বেশি সুন্দর হ্যান্ড রাইটিং দিয়ে লেখেন তাদের দেখা যায় যে লিখতে আরো বেশি সময় লেগে যায়। তো যেহেতু আমাদের মোরাললেস সবারই হাতের লেখা অত একটা এলিজিবল না, আমরা জাস্ট প্রেসক্রিপশন প্যাডে বা হচ্ছে ট্রিটমেন্ট শিটের মধ্যে, ট্রিটমেন্ট অর্ডারের মধ্যে আসলে লিখি। তো এই যে একটা পরীক্ষার জন্য গ্যাপ দিয়ে দিয়ে লিখা পড়ার মতন করে লিখাটা প্রেজেন্ট করা, এই জিনিসগুলোর প্র্যাকটিসটা কিন্তু আমাদের আসলে কারোই মোরাললেস থাকে না। তো এই জায়গাটাতে কিন্তু আমরা ধরা খাই। আমি যখন নিজের মিড টার্ম পরীক্ষা দিচ্ছিলাম আমি দেখলাম যে আমার হাতের লেখা আগাচ্ছে না, আমার শেষের দিকে যে দেখি যে হচ্ছে কি আপনার যেই সময়টা মাত্র একটা কোয়েশ্চেন লেখার জন্য যতটুকু সময় আছে, অ্যারাউন্ড 8 মিনিটস এর মতন আমার হাতে সময় আছে, অথচ আমার কোয়েশ্চেন বাকি আছে 3.5টা। মানে বুঝেন, একটার জায়গায় আমার 4টা কোয়েশ্চেন এখন ঢুকাইতে হবে। তার মানে এই যে টাইম ম্যানেজমেন্ট, শুনে মনে হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্ট ভালো না, প্রবলেম হচ্ছে যে আমি আসলে যতই চেষ্টা করছিলাম লিখার, আমার হাতের লিখার প্র্যাকটিস ছিল না, আমি অত বেশি আসলে প্র্যাকটিস করে যাই নাই, আমি বেয়ারলি কয়েকটা এক্সাম দিয়েছিলাম, যে কারণে আমার হাতের লেখার অত প্র্যাকটিস ছিল না, এবং ফাইনালি যখন আমি ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম তখন কিন্তু আমার হাতে ওটা আসছিল না। যতই আমার মাথা বলতেছে আরো 5টা লাইন এখানে লেখা যাবে, 5টা পয়েন্ট লিখতে হবে, কিন্তু হাতে আমি সময় দিয়ে কুলাইতে পারতেছিলাম না। তো এটা হচ্ছে সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার মেসেজ আমার মনে হয়েছে যে আপনাদের কাছে পৌঁছানোটা দায়িত্ব, যে এই হাতের লেখা প্র্যাকটিসটা
এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি লিখতেছেন, আপনার মার্কস তো তখনই আসবে যখন না আপনি লিখতে পারবেন। আপনি যদি লিখতেই না পারেন, কিছুই যদি লিখতে না পারেন, তাহলে আপনার মার্কস কোথা থেকে আসবে? তো এই হাতের লেখা প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নিজেরা প্রিপারেশন নিচ্ছেন বা আগেই প্রিপারেশন নিয়েছেন কিন্তু পরীক্ষা দেন নাই, নিজের থেকে কোনো পরীক্ষা দেন নাই, টাইম বেঁধে বেঁধে আপনি পরীক্ষা দেওয়ার আপনার অভ্যাস নাই, আপনাদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় রেড ফ্ল্যাগ ফর ইউর এক্সাম, যে আপনাকে অবশ্যই কিন্তু প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। আপনাকে এক্সাম লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এবং যখন আপনারা এই এক্সাম ব্যাচে যখন আপনারা লিখবেন, আপনারা কিন্তু শুধুমাত্র এখানে এসএ কিউ যে রিটেন লিখবেন তা কিন্তু না। আপনার এখানে যখন একটা কোয়েশ্চেন আপনি হাতে পাবেন, আপনাদের স্কেডিউল তো দিয়ে দেওয়া হবে একদম ব্যাচের প্রথমেই, কিন্তু আপনাদের হাতে স্কেডিউল পেয়ে যাবেন আপনারা কখন কোন এক্সাম হবে। তো এই যে আপনার যে এক্সামটা যেই দিন হবে, আপনার ওইখানে 10টা এসবিএ থাকবে, 4টা এসএ কিউ থাকবে, এবং ওই পার্টিকুলার টপিক থেকে আপনাকে কিন্তু 2টা অস্কি কোয়েশ্চেনও দিয়ে দেওয়া হবে। সো দ্যাট আপনারা জানেন যে রিটেনের পরে আপনাদের হাতে অ্যারাউন্ড 7 থেকে 10 দিন, 10 দিনের বেশি সময় কখনোই আপনাকে কিন্তু অস্কির জন্য দেওয়া হবে না। এবং সেই যে রিটেন আপনি লিখলেন ওইটার রেজাল্টের পরপরই দেখবেন যে হচ্ছে রেজাল্ট 2 থেকে 3 দিনের মধ্যে অস্কি পরীক্ষা হয়ে যায়। যারা অলরেডি পরীক্ষা অ্যাপিয়ার করেছেন আপনারা জানেন। তাহলে আসলে অস্কিটা পড়ার জন্য এইবারও যখন যারা জুন সেশনে পরীক্ষা দিয়েছেন, আমার অনেক চেনা জানা অনেক কাছের আপুরা, ওনাদেরকেও আমি বলে রাখছি যে দেখেন অস্কি কিন্তু আসলে সময় পাবেন না, বাট তারাও মনে হয়েছে যে হচ্ছে গিয়ে আরে আপু তো মনে হয় বেশি বেশি পড়াশোনা করার জন্য এসব কথা বলে, কিন্তু ওনারাই কিন্তু পরে রিটার্নের পরে আমাকে বলছিল যে আপু আপনার কথা মানা উচিত ছিল, যে অস্কিটা একদম প্রথম থেকেই পড়া শুরু করতে হয়। কারণ অস্কি হঠাৎ করে আপনার এরকম কোথা থেকে আপনারা যেন শোনেন এসব, যে অস্কি মনে হইতে পারে যে আচ্ছা ঠিক আছে 2-3টা বই আছে, 2-3টা বই একদম টপ টু বটম আমি মুখস্থ করে যাব, আমার অস্কি তো পাশ হয়ে যাবে, লাফাইতে লাফাইতে পাশ হয়ে যাবে। কিন্তু আসলে বিষয়টা যেটা, অস্কি ইজ হিউজ। অস্কির সিলেবাসটা অনেক বড়। আপনার সমস্ত রিটেনের পড়া, প্রত্যেকটা পিকচার্স আলাদা আলাদা করে চিনা, ইনস্ট্রুমেন্ট গুলা চিনা, ওইগুলার সম্পর্কে জানা, ওগুলার ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে জানা, যে কোনো একটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, ড্রাগের সাইড এফেক্টস, এইগুলা জানা, এই সমস্ত জিনিস প্রসিডিউর প্র্যাকটিস করা, কাউন্সেলিং প্র্যাকটিস করা, সবকিছু মিলাই কিন্তু আসলে অস্ত্র সিলেবাসটা হিউজ। তো যেটা দেখা যায় যে ঠিক রিটার্নের পর পর ওই 10 দিন বা 8 দিন সময়ের মধ্যে পুরো অস্কিটাও কিন্তু কভার করা যায় না। এইটার জন্যই আপনাদের যে এক্সাম ব্যাচে আপনি যখন পরীক্ষা দিবেন, প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু লেজ হিসাবে আপনার সাথে অস্কির অংশ জুড়ে দেওয়া হবে। তাহলে আপনার একটা পরীক্ষাতেই দেখেন আপনার এসবি এসএ কিউ এবং আপনার অস্কি কমপ্লিট যে প্রিপারেশন একটা টপিক থেকে, আপনি যখন ফর এক্সাম্পল আপনি হচ্ছে গিয়ে ওভারিয়ান টিউমার নিয়ে আজকে আপনার পরীক্ষা হবে, এখান থেকে আপনার এসবিএ থেকে শুরু করে অস্কি পর্যন্ত যা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে সবই কিন্তু আপনার ওই একটা পার্টিকুলার এক্সামের মধ্যে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর এছাড়া আপনাদের এক্সাম ব্যাচে যেটা আমার কাছে মনে হয় যে আর একটা ইন্টারেস্টিং যে ফিচার, সেটা হচ্ছে আপনারা জানেন যে মিড টার্মের জন্য কিন্তু আসলে আলাদা করে কোনো এসএ কিউ এর বই বা এখন এই মুহূর্তে এসবি এর বইটা আপনাদের বাজারে আছে, জেনেসিস গোল্ড নামে কিন্তু এসবি এর বই পাওয়া যায় মিড টার্মের, এবং এটা একটা কমপ্লিট প্রিপারেটরি বই। হ্যাঁ, সব টপিক ইনক্লুড করা, এবং এমন কোনো টপিক নাই, এমন কোনো ডিফিকাল্ট জিনিস নাই যে ওই বইটার থেকে বাদ গেছে। সো ওই এসবি এর গোল্ড আশা করি আপনাদের সবার কাছে ইতিমধ্যে আছে। আর এছাড়া এই পর্যন্ত কিন্তু বাজারে কোনো এসএ কিউ বই আপনাদের নাই, যে মিড টার্মের জন্য সোললি মিড টার্মের পড়া প্রিপেয়ার করার জন্য এসএ কিউ বই যেহেতু বাজারে নাই, তার মানে আমাদের কিন্তু আসলে ওরকম কোনো নোটস নাই। ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই দ্রুত বাজারে হচ্ছে গিয়ে জেনেসিস এসিকিউ বই একটা নিয়ে আসবে, আপনারা ইনশাল্লাহ উইদিন আ মান্থ সেটা পেয়ে যাবেন। তো যখন পাবেন সেটা তো তখনকার কথা। বাট আদার দ্যান দ্যাট, এই মুহূর্তে প্রেজেন্ট কন্ডিশনে আপনার যেহেতু কোনো বই নাই, কোনো আলাদা কোনো গাইডলাইন নাই, আদার দ্যান ইউর অবস দত্ত অ্যান্ড গাইনি দত্ত বুকস, টেক্সট বুক ছাড়া আমাদের কোনো গাইডলাইন আসলে নাই। আপনাদের এই যে সলভ শিট যেগুলো আপনাদেরকে প্রোভাইড করা হয় ফলোইং ইচ এক্সামের মধ্যে আপনার কোয়েশ্চেনটা কিন্তু এমন ভাবেই সেট করা হয় জেনেসিসে, যেন আপনি যখন ওই যে ওভারিয়ান টিউমার থেকে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, যত ইম্পর্টেন্ট টপিক গুলো আছে ইনভেস্টিগেশন বা আলাদা আলাদা রুগী ওয়াইজ, হ্যাঁ আপনার পেশেন্টের কন্ডিশন ওয়াইজ যে আলাদা আলাদা ট্রিটমেন্ট, এগুলো কিন্তু আপনার প্রশ্নটা এভাবেই সেট করা হয় যেন একটা কোয়েশ্চেনে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন 1-1.5 ঘন্টার পরীক্ষা, ওই পরীক্ষাটাতে আপনার সমস্ত ইম্পর্টেন্ট টপিক গুলো যেন কভার হয়ে যায়। এবং আপনি যদি আগে অলরেডি জেনেসিসের সাথে থেকে থাকেন, আপনারা জানবেন যে আপনাদের এই প্রত্যেক সেশনে কিন্তু যে কোয়েশ্চেনে আপনারা পরীক্ষা দেন জেনেসিসের যে পার্টিকুলার এক্সাম, এবং ফাইনালি যে আপনারা মক টেস্ট মডেল টেস্টের পরীক্ষাগুলো দেন, এগুলা থেকেই কিন্তু আপনারা কমন পান। আপনারা যদি একটু মিলায় দেখেন আপনাদের বিসিপিএস এর যে প্রশ্ন, ওটা দেখবেন যে এমন ভাবেই আমরা মেনটেন করি কোয়েশ্চেন গুলা, যেন এখান থেকে বাহিরে এর বাহিরে আসলে তেমন কোনো প্রশ্নই যেন আর না থাকে, যেন আপনাকে আটকানোর মতো কোনো সুযোগ না থাকে। সো উইচ ইজ ওয়াই এই যে সলভ শিট গুলো আপনারা যেগুলা হাতে পান, এগুলাই যদি আপনি একটু উল্টায় দেখতে থাকেন,
রাইট বিফোর ইয়োর এক্সামস আপনার কিন্তু এখান থেকে অনেক কিছু, যেহেতু আপনার আলাদা কোনো নোট নাই, আলাদা কোনো বই গুছানো নাই, এই জন্য কিন্তু আপনি এই যে সলভ শিটটাই যদি উল্টান, আপনার মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলা কিন্তু পরীক্ষার আগেও রিভিশন দেওয়া হয়ে যায়, কভার হয়ে যায়। তাহলে দেখেন একটা এক্সামের মাধ্যমে আপনার পড়া হয়ে যাচ্ছে, আপনি একবার পড়তেছেন আপনার এক্সামের ডেট ওয়াইজ, আপনি যখন পরীক্ষা দিচ্ছেন আপনার লেখা সমস্ত কিছু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এবং ফাইনালি এই যে সলভ শিট আপনি হাতে পাচ্ছেন, এই সলভ শিটটাকেই কিন্তু আপনি আপনার রিভিশন নোট আকারে পরবর্তীতে ইউজও করতে পারছেন। তাহলে এই যে এক্সামের একটা এক্সাম দিয়ে আমাদের টার্গেটই হচ্ছে এই কয়েকটা জিনিস আপনার যেন আমরা ডেলিভার আপনাকে করতে পারি। সো এই গেল হচ্ছে গিয়ে আপনার এক্সাম কেমনে কি আপনি হচ্ছে গিয়ে ফেস করবেন। আর পড়াশোনার ক্ষেত্রে আপনাদের যেহেতু এটা এক্সাম ব্যাচ, আমরা সাধারণত অন্যান্য ওরিয়েন্টেশন ব্যাচ গুলোতে দেখা যায় যে আপনাদের সিলেবাস নিয়ে আলোচনা করে থাকি, কি কি আসতে পারে, কেমন করে আসতে পারে। বাট যেহেতু এক্সাম ব্যাচ, আমি ধরে নিচ্ছি যে এক্সাম ব্যাচে আপনি আইদার প্রিপারেশন নিয়েছেন, অথবা হচ্ছে গিয়ে আপনি আগে থেকেই প্রিপেয়ার্ড, অথবা হচ্ছে গিয়ে আপনি নিজে নিজে অলরেডি পড়ছেন। মানে আপনি মোরাললেস জানেন যে হচ্ছে গিয়ে সিলেবাসটা কিরকম কি থাকে। আমি সিলেবাস নিয়ে আর এখানে আপনাদের সময় নষ্ট করবো না, জাস্ট যেটুকু বলবো যে যখনই আপনি কোনো একটা টপিক পড়বেন, আপনার পড়ার স্টাইলটা, যেহেতু আপনি এক্সাম ব্যাচে আপনাদের লেকচার ক্লাস আলাদা করে হবে না, আপনাদের পড়ার স্টাইলটা আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলে দিব। যে আপনি যখন যে কোনো একটা টপিক পড়বেন, হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন আপনি আজকে ফাইব্রয়েড পড়বেন, আমার কাছে মনে হয় যে অবসের টপিক গুলো পড়াটা একটু ইজিয়ার, গাইনিক টপিক গুলো একটু মনে রাখতে হয়। অবস তো সবার ঘুরে ফিরে একই রকম ম্যানেজমেন্ট, এটা আমি আলাদা করে একটু পরে বলে দিব। জাস্ট গাইনিটা একটু প্রথমে বলে দিই কিভাবে আপনি পড়বেন, পড়ার স্টাইল। তো আপনি ধরেন আজকে গাইনি টপিক পড়বেন, বেশ কয়েকটা টপিক পড়বেন, তো ফার্স্ট আপনি ফাইব্রয়েড দিয়ে পড়া শুরু করবেন আজকে। তো আপনার 5টা টপিকের উপরে এক্সাম আছে আগামী 4 দিন পরে, তাদের মধ্যে ফাইব্রয়েড একটা, ধরেন আপনার যে টপিক গুলো থাকবে আর কি, ফাইব্রয়েড, ডিউবি, পলি, মেনোপজ, আর সাথে হচ্ছে গিয়ে আপনাদের মনে হয় ফাইব্রয়েড, ডিউবি, পলি, মেনোপজ আর ডিসমেনোরিয়া, এই কয়েকটা টপিক মিলে আপনাদের একটা হচ্ছে গিয়ে প্রশ্ন হয়, একটা পরীক্ষা হয়। তো আপনার এই টপিক গুলোর মধ্যে আপনি প্রথমেই সিলেক্ট করবেন, আপনার হাতে 4 দিন সময় আছে বা 5 দিন সময় আছে, আপনি প্রথমেই সিলেক্ট করবেন যে এই 5টা টপিক থেকে আমার রিটেনে, অস্কিতে, প্রত্যেকটা জায়গায় আসার মতন টপিক কয়টা। তো যে 5টা বলছি এদের মধ্যে আমাদের ফাইব্রয়েড প্রত্যেকটা জায়গাতে আসে, মেনোপজ যে কোনো একটা জায়গাতে আপনি পরীক্ষাতে পাবেন, এসবি, এসএ কিউ হোক, অস্কিউ হোক, যে কোনো একটা জায়গাতে আপনি পাবেন। আর বাদ বাকি যে টপিক গুলা বললাম, পলি, পলিপ হচ্ছে গিয়ে 2বার এসএ কিউতে আসছে। এছাড়া হচ্ছে গিয়ে আপনার যে ডিসমেনোরিয়া, ডিসমেনোরিয়াটা সাধারণত এসএ কিউতে আসে না, এসবিএ তে আসতে পারে, অস্কিতে আসতে পারে। আর আরেকটা যেটা আমরা বলছি ডিউবি, ডিউবিটাও আপনার অস্কিতে আসতে পারে, এসএ কিউতে আসতে পারে। তাহলে প্রথমেই আমি হচ্ছে গিয়ে ভাগ করে নিব, যে 5টা বা 6টা টপিকের উপর পরীক্ষা, প্রথমেই আমি টপিক গুলা দেখে ভাগ করব যে আমার কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা মডারেট, আর কোনটা তেমন কোনো বাড়ি আসলে আসে না, এভাবে আমি ভাগ করে নিই। আচ্ছা, ভাগ করে নেওয়ার পরে যখন আমি ফাইব্রয়েড করবো, আমি এই ভাগের সাথে সাথে আমার যে 7 দিন বা 5 দিন, আমার 5 দিন পরে তো পরীক্ষা, তাহলে 5 দিনের জন্য আমি পুরাটাকে ভাগ করে নিলাম। এর মধ্যে ফাইব্রয়েড, মেনোপজ, এই দুইটা ছাড়া আমার পরীক্ষায় প্রশ্ন হবে না। তাইলে আমি যখন দুইটা টপিক জানি, এই দুইটা টপিকে আমি 4 দিন সময় ব্যয় করে ফেলবো। একদম এই দুইটা টপিক আমি 4 দিন ধরে মনোযোগ দিয়ে প্রত্যেকটা জায়গা কভার করবো, কারণ এখান থেকে আমার পরীক্ষায় প্রশ্ন আসবেই। এটাই কিন্তু পরীক্ষায় আপনার ভালো করার টেকনিক, যে কমন যেই টপিক আসবেই আসবে, এটা আদ্যপান্ত আপনি পড়বেন, সবকিছু পড়বেন, যেন কোনো কিছু ছুটে না যায়। আর লাস্টে ওই একদিন কিন্তু আমি রাখছি হচ্ছে গিয়ে আপনার পলি পড়ার জন্য, ডিসমেনোরিয়া এবং হচ্ছে গিয়ে ডিউবি পড়ার জন্য, ওগুলা থেকে অল্প অল্প পরিমাণে প্রশ্ন আসে। তো আমি সারাদিন যদি ওটাকে 1 দিন বা 1.5 দিন আমি যদি ওখানে ডেডিকেট করি, আমার কিন্তু পড়া হয়ে যাবে। তাহলে দেখেন আমি প্রথমে রুটিন বের করে নিছি, আমার 5 দিনের রুটিন, এর মধ্যে আবার আমি জানি একদিন তো আমাকে অ্যাডমিশন করতে হবে, একদিন পোস্ট অ্যাডমিশন করতে হবে। সো ওইভাবে কিন্তু আমাকে আমার নিজের পড়ার জন্য জায়গাটা বের করে নিতে হবে। আচ্ছা, বের করে নিলাম। এখন আসেন, ফাইব্রয়েড আমি আজকে পড়বো, আজকে এবং কালকে 2 দিন মিলায় ফাইব্রয়েড পড়বো। এর মধ্যে কালকে হচ্ছে গিয়ে আমার, ধরেন কালকে নাইট অ্যাডমিশন আছে, তাহলে আজকে যখন আমি ফাইব্রয়েড পড়া শুরু করবো, আজকে সারাদিন আমি ফ্রি, আমি হচ্ছে গিয়ে আজকে ফাইব্রয়েডের যে মেইন ইম্পর্টেন্ট জায়গাগুলো, ইম্পর্টেন্ট বলতে কি, কি কি আসবে আমার ফাইব্রয়েডের ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্স পরীক্ষাতে আসবে, আমার ফাইব্রয়েডের ইনভেস্টিগেশন আসবে, ট্রিটমেন্ট আসবে। তাহলে এই 3টা আমার রিটেনের মতন করে আজকের সারাদিনে আমি কিন্তু ফাইব্রয়েডের যে মেইন পড়াগুলা, যেগুলা বলে দিলাম, এইগুলো আমি খুব ভালো মতন আদ্যপান্ত পড়ে শেষ করবো। তাহলে আমার খুচরা পড়া কি থাকলো, আপু কালকে তো আমার নাইট অ্যাডমিশন, সন্ধ্যা পর্যন্ত আমি পড়তে পারবো। তো সন্ধ্যা পর্যন্ত আমি কি পড়বো, আবার এর মধ্যে মাঝখান দিয়ে আমার সংসারের কাজ আছে, আমার বাচ্চা কাচ্চা সামলানো আছে, আমার বাসা বাড়ির কাজ আছে। তাহলে সবকিছু মিলাই ঝুলাই কালকে ধরেন আমি সময় পাবো হাতে 3 ঘন্টা, বা হচ্ছে গিয়ে আমি 2 ঘন্টার মতন সময় পাবো সারাদিন পড়ার। তাহলে এই সময়টাতে আমি ওই খুচরা পড়াগুলা কি পড়বো, ছোট্টখাট্ট জিনিসগুলা, যেগুলা ধরেন আপনি ক্লিনিক্যাল ফিচার্স যখন পড়ছেন, ফাইব্রয়েডের ক্লিনিক্যাল ফিচার্স, তখন তো আপনি অলরেডি পড়ে গেছেন যে হচ্ছে গিয়ে ফাইব্রয়েডে হচ্ছে গিয়ে আমার মেনোরেজিয়া হয়, আমার সাবফার্টিলিটি হইতে পারে, আমার ডিসমেনোরিয়া হইতে পারে, এগুলো আমি পড়ে গেছি অলরেডি রিটার্নের জন্য।
যখন আমি কালকে খুচরা পড়াটা পড়বো, এগুলার ভিতরে ভিতরে আমার টুকটাক জিনিসগুলো দেখতে হবে। এই যে ফাইব্রয়েডে মেনোরেজিয়া হয়, আমি জানি কেন হয়, একটু 2 লাইনে আমি দেখে নিলাম। আমার বললাম সাবফার্টিলিটি হয়, 2 লাইনে দেখে নিলাম। আচ্ছা, ফাইব্রয়েডের চ্যাপ্টারটা তো আমার পড়া শেষ, ছবিগুলো আমি এবার একটু তাকায় তাকায় দেখি যে আসলে ফাইব্রয়েডের ছবি, এই যে ক্লাসিফিকেশন যেগুলো যে আমরা করি, ফাইব্রয়েডের ছবিগুলো আমরা দেখবো যে কোনটাকে আমি সাবমিউকাস বলবো, কোনটাকে আমি হচ্ছে গিয়ে ইন্ট্রামোরাল বলবো, কোনটাকে সাবসেরাস পেডাঙ্কুলেটেড বলবো, কোনটাকে প্যারাসিটিক ফাইব্রয়েড বলবো। তাহলে এই জিনিসগুলো মানে আমি ছবিটা ভালো মতন দেখবো, ছবিগুলো অস্কির যেগুলো আপনার আসার মতন, আমি এসবি এর জন্য একটু পাতাগুলা উল্টায় চলে যাব। তাহলে প্রত্যেকটা পড়া আপনি যদি সব থেকে ইম্পর্টেন্ট পড়াটাকে এভাবে ভাগ করেন, প্রথমে ইম্পর্টেন্ট পার্ট আর তারপরে হচ্ছে গিয়ে লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো দিয়ে আপনি সাজাইলেন। আর তারপরে মেনোপজ একই স্টাইলে আপনি পড়বেন, প্রথমে একদম এসএকিউর জন্য রিটেনের পড়াটা আপনি আগে পড়বেন, তারপরে খুচরা খুচরা পড়াগুলা পড়বেন। এভাবে যদি আপনি ফলো করেন, দেখেন আমি কিন্তু আপনাদেরকে জাস্ট একটা ইন জেনারেল রুটিনের মতন বলে দিলাম কিভাবে প্রত্যেকটা পরীক্ষার আগে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন। এরপরে আপনি যখন পরীক্ষাটায় বসবেন, ধরেন আপনার এই 5 দিনের মধ্যে আপনাকে যেভাবে আমি রুটিন সাজিয়ে দিলাম, সামহাও মানুষের তো অ্যাক্সিডেন্টের আসলে ঠিক ঠিকানা নাই, কোনো একটা কারণে আপনি কোনো একদিন পড়াটা একটু ছুটে গেল বা একটু পড়াটা কম হয়ে গেল, যতই কম হোক যাই হোক পরীক্ষায় বসবেন। এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট বলেন বা হচ্ছে গিয়ে আপনাদের জন্য সাজেশন বলেন, যাই বলেন না কেন, এইটা সবার জন্য মাস্ট। আপু আমার সময় নাই, আপু আমার আজকে অ্যাডমিশন চলে, আপা অ্যাডমিশন তো 24 ঘন্টা চলে না, অ্যাডমিশন 12 ঘন্টা চলে। আমি জানি অ্যাডমিশন প্রচন্ড হেক্টিক, এরপরে মানে পৃথিবীতে আর নড়ে চড়ে শুইতে পর্যন্ত ইচ্ছা করে না, আই আন্ডারস্ট্যান্ড। তারপরও আপনি যতটুকু যা পারেন লিখবেন। লিখবেন, আপনাদের কিন্তু মেইন ঝামেলাটাই হয় আপনারা লেখেন না, আপনারা খাতা জমা দেন না। এবং এটা আমার নিজেরও সমস্যা, সো আপনাদেরকে বকছি না, আমি জাস্ট বলছি যে আপনারা লিখবেন, লিখে লিখে প্র্যাকটিস করবেন, খাতা জমা দিবেন। যখন খাতাটা আপনি ফেরত পাবেন, তখনই না আপনি বুঝতে পারবেন যে আপনার রিটেনে আসলে কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে এবং আপনার মার্কস কেন আপনি বেটার মার্কস নিতে পারছেন না, আপনার কোথায় ভুল হচ্ছে। অনেকেই আছেন কিন্তু আপনারা অনেক ভালো লেখেন, কিন্তু প্রচুর স্পেলিং মিস্টেক হয়, এরকম অনেকেই আছে। কালকে এরকম একটা খাতা দেখতেছিলাম যে এভরিথিং নাম্বার ওয়ার্ডে যে তার স্পেলিং মিস্টেক হচ্ছে। খুব সুন্দর লিখছে, হ্যান্ডরাইটিং খুবই সুন্দর, সুন্দর সুন্দর গ্যাপ দিচ্ছে, লেখা পড়তেও খুব ভালো লাগতেছে, কিন্তু হ্যান্ডরাইটিং এর মানে এত সুন্দর হ্যান্ডরাইটিং যে প্রত্যেকটা জায়গা আসলে মিস্টেক গুলো একদম তাকায় তাকায় আছে। সো আমাদের যে কোন জায়গাটাতে ভুল হয়, আমি যতক্ষণ না আরেকজনকে এটা দিব জাজ করার জন্য, আমি তো আসলে এত ভালো ধরতে পারবো না যে আমার ভুল আসলে কোন জায়গাটাতে। সো আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষার খাতাগুলা চেক করবেন, কি লিখছেন, কেন মার্কস কম আসছে, কেন আপনি মার্কস উঠাইতে পারতেছেন না, এগুলা দেখবেন। এবং আপনারা অবশ্যই প্রত্যেকটা পরীক্ষা দিতে থাকবেন, কারণ হচ্ছে আপনি যদি যেই পরীক্ষাটা যদি ছুটায় ফেলেন, ওইটা কিন্তু আপনার পরবর্তীতে আর পড়া হবে না, পড়ার সুযোগ পাবেন না। পরীক্ষার আগে দিয়ে তখন অনেক তাড়াহুড়া লাগবে। এভাবে এক্সাম জমাইতে জমাইতে আমাদের অনেকেরই, হ্যাঁ আমরা আমরা যারাই গাইনি ফ্যাকাল্টিতে আছি, আমাদের মোস্ট অফ দি মানুষেরই প্রবলেম, আমরা এই কাজগুলো জমায় রাখি, জমায় 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 ফাইনালি পরীক্ষার আগে দেখা যায় যে আপু 19টা তো এক্সাম ছিল, 19টার মধ্যে তো আমি 10টা এক্সামই দিই নাই। তাহলে আপনি 10টা এক্সাম পড়বেন কখন, আর এক্সাম গুলো আপনি প্র্যাকটিস করবেন কখন, সময় পাওয়া যাবে না তো। সো প্রথম থেকেই একটা জিনিস এনশিওর করবেন, কিছু করেন আর না করেন আপনি রেগুলার থাকবেন, সিনসিয়ারলি পরীক্ষাগুলা দিবেন। আপনাদের যেহেতু ক্লাস হয় না, শুধুমাত্র পরীক্ষা এবং সলভ ক্লাস হয়, আপনি যদি এই পরীক্ষা দেওয়াতেও যদি ফাঁকি দেন, তাহলে কিন্তু আসলে আপনার প্রিপারেশন, আমরা আমাদের এন্ড থেকে চেষ্টা করে যাব, আপনার এন্ডটা কিন্তু কমপ্লিট হবে না। সো আশা করি যে আপনারা এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। পরীক্ষা কিন্তু আমাদের বেশি সময় নাই, 5.5 মাস মাত্র বাকি আছে পরীক্ষাতে। এবং আপনারা যারা জুন সেশনে পরীক্ষা দিয়েছেন, না দিয়ে থাকলে একটু প্রশ্নগুলা দেখবেন, এসএকিউ প্রশ্ন তো অ্যাভেইলেবল, হ্যাঁ সব দিয়ে দেয় বিসিকিউ। তাহলে এই প্রশ্নগুলা দেখবেন। এখন কিন্তু দিন দিন কোয়েশ্চেন ট্রিকি হচ্ছে, মাথায় রেখেন। যত সেশন আগাবে, যত পুরাতন হবে, মিড টার্ম অলরেডি 12টা সেশন হয়ে গেছে, যত পুরাতন হবে ততই কিন্তু আপনার এই কোয়েশ্চেন গুলা ডিফিকাল্ট হবে, কোয়েশ্চেন গুলা ট্রিকি হবে। আপনারা এই লাস্ট সেশনের জুনের কোয়েশ্চেন যদি দেখেন, ওখানেই কিন্তু আপনাদের 3টা কোয়েশ্চেন এবার এরকম ছিল, একটু ট্রিকি ট্রিকি প্রশ্ন ছিল। 3টার মধ্যে আসলে 2টা ট্রিকি ছিল, আর একটা এমন প্রশ্ন ছিল যেটা হচ্ছে গিয়ে মানে চিনি না, ওটা কেউ কোনোদিন শুনি নাই টাইপ প্রশ্ন একটা ছিল। তো এই যে আপনারা যত কোয়েশ্চেন সামনের দিকে যাবে, যত দিন সামনের দিকে যাবে, প্রশ্ন কঠিন হইতে থাকবে, আপনাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে ওই লেভেলেই। আপনি যদি চিন্তা করেন যে 5 বছর আগে যেভাবে মিড টার্ম, 5 বছর তো না, 5টা সেশন আগে যেভাবে মিড টার্ম আসছে ওভাবে পড়ে গেলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই প্র্যাকটিসে থাকতে হবে, আপনাকে রেগুলারলি এই এক্সাম গুলা অ্যাটেন্ড করতে হবে এবং গাইডলাইন্স গুলা মাথায় রাখতে হবে। মানে নতুন নতুন যে সমস্ত গাইডলাইন গুলো আসতেছে, এগুলাও কিন্তু আপনাকে একটু দেখে রাখতে হবে। আপনাদের যদি অনেক বেশি কষ্ট হয়, আপনাদের পরীক্ষার মধ্যে কিন্তু আমরা এই গাইডলাইন্স গুলা দিয়ে দেই প্রশ্ন আকারে, এবং সলভ শিটের মধ্যে কিন্তু এগুলাকে আমরা
ইনক্লুড করে দিই, যেন আপনারা অ্যাটলিস্ট একবার হইলেও চোখ দিয়ে বুলায় যান এবং পরবর্তীতে যেন আপনাদের কোথাও আটকায় না যায়। সো আসলে আমি অনেক বেশি আর কথা বলবো না, তাও ভাবছিলাম যে আজকে খুবই শর্টে শেষ করবো, তাও বেশি বেশি কথা বলে ফেললাম। আমার তরফ থেকে আপনাদেরকে এই এক্সামের জন্য কিভাবে পড়বেন বা হচ্ছে গিয়ে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, কারা এই ব্যাচটাতে আসবেন, এই রিলেটেড কথাবার্তাই ছিল। এবং আশা করি যে হচ্ছে গিয়ে আমার সেকশনের টুকু আমি আপনাদেরকে একটু হলেও বুঝাতে পেরেছি। আমি এখন আমার অংশটুকু শেষ করব এবং আপনাদের সাথে নেক্সট কথা বলবে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের সবার অনেক পছন্দের, আপনাদের অনেকগুলা ক্লাস নেয় এবং খুবই চমৎকার পড়ায় আপনাদের জনপ্রিয় মেন্টর ডক্টর মৌমিতা পল আমার সাথে আছেন এই মুহূর্তে। এবং মৌমিতা পল আপনাদের সাথে আপনাদের এই ব্যাচটা সম্পর্কে, আপনাদের ব্যাচের স্কেডিউল এবং হচ্ছে আপনারা ব্যাচটার সাথে কিভাবে আগাবেন, ব্যাচে কি কি থাকবে, কতবার আপনার এই ব্যাচটার সাথে আসলে আপনার পড়া এবং রিভিশন কমপ্লিট হয়ে যাবে, কয়টা এক্সাম থাকবে, কয়টা মডেল টেস্ট, মক টেস্ট কি কি থাকবে, সবকিছু নিয়ে ব্যাচ রিলেটেড সমস্ত আলোচনা করবেন ডক্টর মৌমিতা পল। আমি সরাসরি চলে যাব মৌমিতা পলের কাছে এবং সবার সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে আবার কথা হবে, দেখা হবে। অনেক শুভকামনা জানিয়ে আমার সেকশন শেষ করছি। আসসালামু আলাইকুম। মৌমিতা পল, ডক্টর থ্যাংক ইউ মৌমিতা। সাদিয়া আপনাকে এত সুন্দর করে ইন্ট্রোডিউস করার জন্য। তা আপু তো আপনাদেরকে যে আপনাদের মিড টার্ম পরীক্ষার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কেমন করে প্রিপারেশন নিবেন, কি করবেন, এগুলা কিন্তু আপু আপনাদেরকে এক্সপ্লেইন করে দিছে যে আম, কেন এই এক্সাম ব্যাচটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এক্সাম ব্যাচটাকে কিভাবে করে আপনারা ইউটিলাইজ করতে পারেন। তো একটা ব্যাচকে ইউটিলাইজ করতে চাইলে তো আপনার তো এই ব্যাচটা সম্পর্কে, এক এক্সাম সম্পর্কে, দুই এই ব্যাচটা সম্পর্কে আপনার একটা ডিটেলস জানা দরকার। কারণ কি, আগামী 6 মাস যেটা আছে, আগামী 6 মাস, 6 মাস নাই আর একটু কম সময় আছে, তো 6 মাস ধরে আপনি এই ব্যাচটাকে প্রপারলি ইউটিলাইজ যদি করেন, তাহলেই আমি আশা করছি যে সামনের যে ডিসেম্বরের মিড টার্মটা আছে, এখানে আপনি একটা ফলপ্রসূ রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এই ব্যাচটা আমি আশা করছি যে যারা আছেন তারা হয়তো একবার মিড টার্মের প্রিপারেশন নিয়ে ফেলেছেন, বা এমন হতে পারে যে আপনি নিজে নিজে মিড টার্মের প্রিপারেশন নিচ্ছেন আপনার এক্সাম গুলা দিয়ে নিজেকে যাচাই করার জন্য আমাদের সাথে আছেন। তো এখানে আমরা কেন আছি, দুইটা কারণ। এক, আপু অলরেডি এটা বলে দিয়েছেন, তবু আমি বলি যে দুইটা কারণ। এক হচ্ছে, আমরা নিজেরা যদি পড়তে চাই সবসময় একটা রুটিন মেনটেন করা সম্ভব হয় না। তো আমরা যদি একা একা একদম ফ্রি টাইমে পড়তে চাই, তো তাও তো রুটিন মেনটেন করা সম্ভব হয় না। কারণ হচ্ছে আম, অনেক সমস্যা, আমাদের ফ্যামিলিস, আমাদের এমনি দায়িত্ব যেগুলো আছে, বাচ্চা কাচ্চা, সবকিছু মিলিয়ে দেখা যায় যে পড়ালেখাটাকে যে আপনি প্রায়োরিটাইজ করবেন, এখন এই এইজটা আসলে আমাদের নাই। তার উপরে আবার কি আছে, অবস এবং গাইনির একটা হেক্টিক ডিউটি। তো এত কিছু করে আপনি পরীক্ষাকে বা পড়ালেখাকে প্রায়োরিটাইজ এরকম 6 মাস আগের থেকে করবেন, এটা করাটা সম্ভব হয় না। সবাই খুব সিরিয়াস হয়ে যায়, আমরা দেখি যে সবাই খুব সিরিয়াস হয়ে যায় পরীক্ষার 2-3 মাস আগের থেকে সবাই খুবই সিরিয়াস হয়ে যায়, যে বলার চেষ্টা করে যে আপু কিভাবে করে পড়বো, কি করব। কিন্তু আসলে সিলেবাসটা ভাস্ট। এফসিপিএস আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপু মিড টার্ম পরীক্ষার সিলেবাস কি, আচ্ছা, এবং এসএপিএস পার্ট 2 পরীক্ষার সিলেবাস কি, দুইটা একই। হ্যাঁ, দুইটা একই, দুইটাই হলো আপনার মানে আমাদের গাইনি দত্ত এবং অবস দত্ত যে চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টার গুলার উপরে বেস করে এটা সিলেবাস তৈরি করা হয়ে থাকে। তো এত বড় একটা জিনিস, এত বড় একটা সিলেবাস কি 6 মাসে কাভার করা সম্ভব? তারপরেও আরেকটা কোশ্চেন আসে যে আপু আমাদের সোর্স কি, আমরা কই থেকে পড়বো? সোর্স হচ্ছে মেইনলি অবস দত্ত, গাইনি দত্ত বই, জেফ কোড, এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার কিছু গাইডলাইন। সেটা হতে পারে এসিওজি গাইডলাইন, এডিএ গাইডলাইন, আরসিওজি গাইডলাইন। তো এটাই কথা যে আপু আমি 6 মাসে এত বড় জিনিসটা কিভাবে করে পড়বো, বা মানে কিভাবে করে গুছাবো, এইটার জন্যই আপনাদের সাথে আছে জেনেসিস। জেনেসিস মিড টার্ম আপনাদেরকে চেষ্টা করে যে এই 6 মাসের মধ্যে আপনার কাছে হয়তো সবগুলা সোর্স বা সবকিছুই আপনার কাছে আছে, আপনি যেন একটা রুটিন অনুযায়ী, যে এক সপ্তাহে আমরা দেখা যায় যে সপ্তাহের কিছু দিন আপনার কনসিস্টেন্সি মেনটেন রাখাটা অনেক বেশি দরকার। আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা সপ্তাহে কিছু দিন দেখা যায় খুব ভালো মতো পড়াশোনা করি, আবার কিছু দিন দেখা যায় একদম পড়াশোনাই করতেছি না। হ্যাঁ, তো এইটা করলে হবে না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন একটা রেগুলার কনসিস্টেন্সি যেটা আছে এটা মেনটেন করতে হবে।
আপনি হয়তো প্রতিদিন পারবেন না। সাবিয়া আপু যে কথাটা বললেন যে আপনার আজকে নাইট অ্যাডমিশন আছে বা আজকে পোস্ট অ্যাডমিশন, আজকে আপনার কাছ থেকে আমি এক্সপেক্ট করতেছি না যে আপনি আজকে 3-4 ঘন্টা পড়ে ফেলবেন। বাট এইটা আমি আপনার কাছ থেকে এক্সপেক্ট করতেছি যে আজকে আপনি বইটা নিয়ে বসবেন, কম হলেও 40 মিনিট থেকে 1 ঘন্টা দিবেন। এটা কিন্তু আপু পসিবল, হ্যাঁ, এটা কিন্তু আপনার পসিবল, এবং এইটা আপনি তখনই পারবেন যখন আপনি একটা প্রপার রুটিনের মধ্যে দিয়ে যাবেন, যে আপনার মাথায় থাকবে যে আগামী 6 মাসে মধ্যে এতগুলা সপ্তাহ আছে এবং এই এই সপ্তাহের এই এই দিন আমি এই এই ক্লাসগুলা করব, এইভাবে নিজেকে প্রিপারেশন করব। তো আমাদের হচ্ছে পুরা গাইনি তত্ত্ব এবং অবস তত্ত্ব, আমি যেটা বললাম যে যেটা আপনাদের সিলেবাস, সেইটাকে হচ্ছে টোটাল 50টা সেশনের মাধ্যমে আপনাদের এই মিড টার্ম অবস এবং গাইনি এক্সাম ব্যাচ যেটা আছে এটাতে ভাগ করা হয়েছে। টোটাল 50টা সেশন কিভাবে করে ভাগ করা হচ্ছে? ফার্স্টে এখানে থাকবে 19টা টেক্সট বুক বেসড এক্সাম, হ্যাঁ, যে আপনার পুরা অবদত্ত এবং গাইনি দত্ত বইটাকে 19টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন ধরেন যে অঙ্কোলজি একটা পার্ট, হ্যাঁ, এখন আপনি যদি চিন্তা করেন যে আমি এই সপ্তাহে অঙ্কোলজি পড়বো, আসলে এটা একটুখানি একটা খারাপ বুদ্ধি হয়ে যায় যে এক এক সপ্তাহের মধ্যে পুরো অঙ্কোলজি অনেক ভাস্ট একটা জিনিস, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে অবস আমরা মোটামুটি একটু পারি, কারণ অবস এর ট্রিটমেন্ট একটু হলেও আমাদের হাতে। বাট গাইনি ট্রিটমেন্ট গুলা যেগুলো হয় এগুলা যেহেতু ম্যাডামরা ডিল করে, আমরা শুধুমাত্র পেশেন্ট রেডি করি, এইটার ট্রিটমেন্ট সম্পর্কে আমরা খুব একটা বেশি কনফিডেন্ট হই না। অঙ্কোলজি তো আরো বেশি না, তো এটা একটা স্পেশালাইজ সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি মাত্র 1 সপ্তাহে প্রিপারেশন নিতে চান, একদম আহ কি বলবো, ইউটেরাসের অঙ্কোলজি বা ক্যান্সার কন্ডিশন গুলা, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, সার্ভিক্স, এগুলার যদি ভালভা, ভ্যাজাইনা, সবগুলার যদি আপনি অঙ্কোলজি পার্টটুক মনে করেন যে হ্যাঁ আমি মাত্র 1 সপ্তাহে কভার করে দিব, এটা ঠিক না। আবার কেউ চিন্তা করলেন যে আপু না, আমি এইটাকে হচ্ছে পুরা 2 মাসে কভার করব, এটাও ঠিক না, এত টাইম দেওয়ারও দরকার নেই। তাহলে কি করতে হবে? আমার ইম্পর্টেন্স অনুযায়ী এই চ্যাপ্টার গুলাকে ভাগ করে নিতে হবে। যে যেমন ধরেন যে ওভারি এবং ইউটেরাসের যেটা আছে, ওভারি এবং ইউটেরাসের যে কন্ডিশন গুলো আছে আপনি একদিনে পড়লেন, সার্ভিক্স বা ভ্যাজাইনার যে কন্ডিশন গুলো আছে আপনি একদিনে পড়লেন, এবং পড়ার পরে আপনি অবশ্যই এক্সামে অ্যাপিয়ার করলেন। তো এইভাবে করেই আপনাদের পুরা টেক্সট বুককে প্যালেটেবল করে, আপনাদের জন্য সহজ করে, এবং সেটা যেন অবশ্যই একটা টাইম লিমিটেড, টাইম বাউন্ড হয়, যে আমি প্রিপারেশন নেওয়া শুরু করলাম 1 বছর পরে আমার প্রিপারেশন টা শেষ হলো, এভাবে করলে তো হবে না। অবশ্যই মানে একটা প্রিপারেশন নিতে গেলে সেটা তো অবশ্যই টাইম বাউন্ড হতে হয়। তো এটা যেন আপনার একদম 6 মাসের মধ্যেই শেষ হয়, এটার জন্য আমরা আপনাদের টেক্সট বুক বেস এক্সাম টোটাল 19টা রাখছি। এখন 19টার এক্সামের পরে, এখন আমরা যখন একটা এক্সাম দিই কিছু প্রবলেম আমাদের হয়। 1 নাম্বার কথা, ধরেন আপনি ক্লিনিক্যাল ফিচার বা ইনভেস্টিগেশন আপনাকে লিখতে দেওয়া হয়েছে, একটা মিড টার্মের কোশ্চেনে হাইয়েস্ট নাম্বার থাকে 3, হ্যাঁ, সাধারণত প্রথম কোশ্চেনটা আপনাকে ডায়াগনোসিস করতে বলে, তো এগুলার মধ্যে আপনার 1 নাম্বার থাকে, এরপরে আপনাকে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার বলেন, ইনভেস্টিগেশন বলেন বা ম্যানেজমেন্ট বলেন, সেগুলোর মধ্যে 2 অথবা 3 নাম্বার থাকে। এখন আমরা যে সমস্যাটা, আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমি যে সমস্যাটা ফেস করেছি, যে বাজারে মিড টার্মের জন্য ডেডিকেটেড কোনো এসএকিউ বই এখন পর্যন্ত বাজারে নাই। আমরা আশা করছি আপনাদের জন্য জেনেসিস মিড টার্ম খুব শীঘ্রই এই বইটা নিয়ে আসবে, কিন্তু তার আগ পর্যন্ত এটার রিলেটেড কোনো বই বাজারে নাই। সো আমরা কোথা থেকে প্রিপারেশন নিই, আপনি যদি মানে দেখতে চান যে অ্যান্সার স্যাম্পল গুলা কেমন করে হয়, পার্ট 2 এর জন্য যে বইগুলা আছে, মানে পার্ট 2 তে এক একটা কোশ্চেনের মার্ক থাকে হচ্ছে 10 বা 20 করে। তো ওগুলার কোশ্চেনের অ্যান্সার দেখা যায় বিশাল বড় বড় করে লেখা, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এরকম করে করে লেখা। এখন আপনি কি 2 বা 3 নাম্বারের জন্য 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লিখবেন? অবশ্যই না। আপনার এক 2 বা 3 নাম্বারের জন্য আপনি যদি ½ পেজ বা 3/4 পেজ লেখেন, এটা আপনার জন্য অনেক বেশি, মানে অনেক বেশি এনাফ। আচ্ছা, 1 নাম্বার কথা এটা। 2 নাম্বার কথা হচ্ছে 2 থেকে 3 পেজ কেন লেখা যাবে না? লেখা যাবে না এটার জন্য, আমাদের অবস এবং গাইনি যে এক্সামটা হয় আপনাকে টোটাল 4টা পার্টে, ABCD 4টা পার্ট আছে এবং প্রত্যেকটা পার্টের আবার সাব ডিভিশন আছে, এই সবগুলা অ্যান্সার আপনাকে করতে হবে।
তাও লিমিটেড টাইমের মধ্যে। সাবিহা আপু অলরেডি বলে দিয়েছেন, তাই আমি ওখানে আর যাচ্ছি না। তো আপনি যদি এরকম একটা কোশ্চেন 2 থেকে 3 পৃষ্ঠা লেখেন, তাহলে লাস্টে গিয়ে এই কাহিনীই হবে যে আপনার দেখা যাবে লাস্টে গিয়ে একদম অনেক কোশ্চেন বাকি পড়ে রইছে। ঠিক আছে? সো সবগুলা একদম নির্দিষ্ট টাইমে এই নাম্বারের জন্য যতখানি লেখা প্রয়োজন অতখানি লেখলেই আপনার জন্য এনাফ। আচ্ছা, আরেকটা জিনিস, আর এইটা আপনার জন্য এনাফ। তো আমি কিভাবে করে বুঝবো আপু কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট? আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আপনি সবগুলা ট্রিটমেন্ট আপনি হয়তো লিখছেন, বাট লেখার মধ্যে, আমি যেহেতু অঙ্কোলজি নিয়ে কথা বলতেছি আমি এটা নিয়ে বলি, যে ধরেন ইনভেস্টিগেশন আপনি লিখলেন, তো ইনভেস্টিগেশনের মধ্যে আপনি একবারে লিখে দিয়ে যেতে পারেন যে আমি ইনভেস্টিগেশন করার জন্য ওভারিয়ান টিউমার ইনভেস্টিগেশন করার জন্য আলট্রাসোনোগ্রাফি করব, CA-125 করব, এমআরআই করব, সিটি স্ক্যান করব, পেট স্ক্যান করব, করে একবারে লিখে দিলেন। কিন্তু আপনি এটাকে যদি ভাগ ভাগ করে করে লেখেন যে আমি ডায়াগনোসিসের জন্য কোনটা করব, আমি স্টেজিং এর জন্য কোনটা করব, আমি ম্যানেজমেন্টের জন্য কিভাবে করব, আপনার খাতার কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভড হয়, আপনার নাম্বারটা অনেক বেশি ডেভেলপড হয়। তো আপু আমি এগুলা কিভাবে করে জানবো? ওই যে বললাম যে 19টা আপনাদের হচ্ছে টোটাল টেক্সট বুক বেস এক্সাম হবে। 19টা এক্সামের পরে আপনাদের এক্সক্লুসিভ সলভ সেশন হবে 19টা। তার মানে কি, প্রত্যেকটা এক্সামের পরে যে আমি যে পয়েন্ট গুলা বললাম যে 2 থেকে 3 নাম্বারের জন্য কতখানি লিখতে হবে, কোন পয়েন্টটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কিভাবে লিখলে একটা খাতার মান অনেকখানি উন্নত করা যায়, তো সেগুলা আমরা সলভ ক্লাসে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এবং প্রত্যেকটা সলভ ক্লাসের শেষে আপনাদেরকে সলভ শিটও প্রোভাইড করা হবে, যে আপনারা যেখান থেকে একটা অ্যান্সার, স্ট্যান্ডার্ড অ্যান্সার কেমন হয় সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন এবং সেটা আপনার পরীক্ষায় দিতে পারবেন। আচ্ছা, এছাড়াও ফিডব্যাক এবং মডেল সলভ যেটা আছে সেটা হচ্ছে 4টা হবে। আচ্ছা, ফিডব্যাক মডেল সলভ 4টা হবে, এবং তার আগে মডেল টেস্ট 4টা হবে। তার মানে কি, আপনি প্রথমে একটা ভাগ ভাগ করে করে এক্সাম দিচ্ছেন, তারপরে গিয়ে মানে 19টা এক্সাম দিচ্ছেন, তারপরে আপনি 4টা মডেল টেস্ট দিচ্ছেন, তার মানে আপনার সেকেন্ড বার রিভাইজ হয়ে গেল। এগুলা করা যখন আপনার শেষ, একদম লাস্টের মান্থের দিকে গিয়ে আমরা হচ্ছে অবস এবং গাইনির জন্য আলাদা আলাদা করে 2টা মডেল টেস্ট নিব। তার মানে কি, এবং সেই মকেরও কিন্তু আপনার ফিডব্যাক ক্লাস থাকবে। তার মানে কি, আপনি হচ্ছে প্রথমে 19টা ছোট ছোট এক্সাম দিয়ে আপনার প্রিপারেশন নেওয়া শুরু করলেন, আপনার নেওয়া যখন শেষ, সেকেন্ড ধাপে আপনি হচ্ছে ফিডব্যাক মডেল টেস্টের মাধ্যমে আপনার কি রকম করে ওই সময়টা পড়ছেন এই সম্পর্কে নিজেকে নিজে একটা ফিডব্যাক দিলেন, এবং লাস্টে একদম এক্সাম স্টাইলে আপনি একটা মক এক্সাম দিলেন। তার মানে আপনি যদি এই ব্যাচটাতে যুক্ত থাকেন, আপনার মোটামুটি 3 বার রিভাইজ দেওয়া কিন্তু আমাদের সাথেই শেষ হয়ে যাচ্ছে। আপনার এক্সট্রা করে এক্সামের জন্য যে নিজের একটা রুটিন বানানো, যে আমি পরীক্ষার আগে পুরাটুক একবারে পড়বো, পরীক্ষার আগে কয়েকদিন আগে 2 মাস আগে হচ্ছে হলো ছোট ছোট করে আরেকবার করে পড়বো, এরকম মানে কষ্টটা করার দায়িত্ব আপনার আর নিতে হবে না, এই প্যারাটা আপনাকে আর নিতে হবে না। কারণ কি, আমরা জানি জবস এবং গাইনির ডিউটি গুলো অনেক বেশি হেক্টিক। সো আপনার জন্য প্যালেটেবল কেমন করে হয়, এইটা বেস্ড করেই হচ্ছে আপনাদের এই এক্সাম ব্যাচটাকে তৈরি করা হয়েছে। এখন একটা এক্সাম ব্যাচে যে এক্সাম গুলা থাকবে, যেটা আমি বললাম যে কয়েকটা চ্যাপ্টার মিলিয়ে একটা করে এক্সাম থাকবে। তো আপনি তো অবশ্যই ট্রাই করবেন। অনেকে থাকেন যে আপু আমি এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি, আমি জাস্ট খালি এক্সাম গুলার কোশ্চেন পাবো, এবং আপনি যে বললেন যে সলভ ক্লাস গুলা করবো, সলভ শিট গুলা দেখবো, তাহলে তো আমি বুঝলাম যে কিভাবে করে পরীক্ষায় লিখতে হবে। পরীক্ষায় লিখতে হবে সবকিছু আপনি জানেন, আপনার ইনফরমেশন আপনি জানেন, কিন্তু পরীক্ষার খাতায় আপনি ডেলিভার করতে পারলেন না। মোটামুটি আমরা এরকম মানে কোশ্চেন, পরীক্ষার খাতায় কোশ্চেন লেখা, লম্বা কোশ্চেন লেখা লাস্ট লিখেছি হচ্ছে ফাইনাল প্রফের সময়। এরপরে কিন্তু আমাদের আরেকটা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়টা আমরা এরকম আর লম্বা কোশ্চেন লিখি না। সো আমরা মনে করতে পারি যে আপু এটা অনেক সহজ, আমার মাথায় সব ইনফরমেশন আছে, আপনি এটা সব গুছিয়ে দিচ্ছেন, সো এটা কোয়াইট ইজিয়ার আমার জন্য, যে আমি আম, পারবো এটাকে ডেলিভারি দিতে পরীক্ষার হলে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি পারবেন না। আপনি দেখা যাবে যে পরীক্ষার হলে লাস্টে কি আপনি আপনাকে যতই ইনফো দেই না কেন,
যতই স্ট্রাকচার একটা এক্সাম দিই না যতই স্ট্রাকচার একটা এক্সাম দিতে দেওয়ার জন্য আপনাকে প্রিপেয়ার করি না কেন, আপনি পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে টাইম মিলাইতে পারবেন না, ঠিক আছে? তো সবাই চেষ্টা করবেন একদম নির্দিষ্ট টাইমে, হ্যাঁ, খালি এক্সাম দিলাম, এক্সামের মতো দিলাম না। আপুরা 4টা করে কোশ্চেন দিল, 4টা করে কোশ্চেন হচ্ছে, সকালবেলা 2টা কোশ্চেন লিখলাম, বিকালবেলা একটা কোশ্চেন লিখলাম, রাত্রেবেলা একটা কোশ্চেন লিখলাম, তারপরে ওই কোশ্চেন পার্সেল করে অ্যান্সার পার্সেল করে পাঠাইলাম। এরকম করলে কিন্তু হাপু হাপু হবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, অথবা এক্সামের মাঝখানে মাঝখানে আমার মা আমারে ডাকতেছে, আমার বাবা আমারে ডাকতেছে, আমার বাচ্চা কান্না করতেছে, এই সময়গুলা, এইগুলা যেন না হয়। যখন আপনি এক্সাম দিবেন 40 মিনিট বা 50 মিনিট, এটা ফিক্সড করে রাখবেন। আপনি একদম এক্সাম স্টাইলে, আপনি যেমন বিসিপিএস এ বসে পরীক্ষা দিবেন ওই রকম করেই আপনি পরীক্ষাগুলো দিবেন। তাহলে কি হবে, আপনার হাতের উপরে আপনার একটা কন্ট্রোল চলে আসবে যে হ্যাঁ, এই 40 মিনিটস বা 50 মিনিটসে আমি এই কয়টা কোশ্চেন লিখতে পারি। তাহলে পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্টে আপনার আর এক্সট্রা ইফোর্ট দিতে হবে না। এইটা অলরেডি আপনি 6 মাস ধরে প্র্যাকটিস করে আসতেছেন। তো পরীক্ষার হলে গিয়ে আপনি ইজিলি ওইটা ডেলিভার করতে পারবেন। আচ্ছা, এরপরে নেক্সট আসি, একটা মিড টার্ম পরীক্ষার ভাগ কি কি? এসবিএ, এসএকিউ, অস্কি। আচ্ছা, এসএকিউ নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলছি। এখন এসবি এর যে পোর্শন গুলো আছে এটা নিয়ে আমি কথা বলি। সেটা, এসবি আমাদের কাছে নতুন কিছু না, আমরা সবাই এফসিপিএস পার্ট 1 পাস করে আসছি। এফসিপিএস পার্ট 1-এ এখন প্রায় হাফ নাম্বার এসবিএ তে থাকে, সো ওইটা আমরা জানি। এখন ওই রিলেটেড এসবি, আপু ওই এসবিএ কি রিভাইজ দিয়ে যাব? এটা নিয়ে অনেক একটা কোশ্চেন থাকে। আচ্ছা, এইটার কথা হচ্ছে যে না, ওই রকম এসবি আসলে মিড টার্ম পরীক্ষায় আসে না। মিড টার্ম পরীক্ষায় আমার দেখা মতে এসবিএ গুলা সাধারণত একটু ক্লিনিক্যাল টাইপের আসে, হ্যাঁ। আমাদের এসপিএস পার্ট 1-এ বেসিক টাইপের এসবিএ বেশি আসে, আর মিড টার্ম পরীক্ষায় ক্লিনিক্যাল টাইপের এসবিএ বেশি আসে। সো এই এসবিএটা প্র্যাকটিস করাটা আপনার জন্য অনেক বেশি জরুরি, এবং বুঝতে পারাটা যে কি টাইপের এসবিএ আসে। সো আপনি প্রতি এক্সামে যখন 10টা করে এসবিএ এর অ্যান্সার দিবেন, আমি আশা করতেছি এইটা প্র্যাকটিস আপনাদের জন্য হয়ে যাবে। এরপরে আসেন আমাদের হচ্ছে পরীক্ষার, আমাদের মিড টার্ম এক্সাম মূলত 3টা ভাগে হয়। একদিন এসবি এক্সাম হয়, আরেকদিন হচ্ছে এসএকিউ এক্সাম হয়, আরেকদিন হচ্ছে পরীক্ষার পরে মোটামুটি একটা বন্ধ থাকে। বন্ধ থাকার পরে আমাদের হচ্ছে অসপি বা অস্কি এক্সামটা হয়। আচ্ছা, এখন আপনাকে হয়তো আপনার সিনিয়ররা বা পরিচিত অনেকেই বলবে যে অসবি বা অস্কি নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। এক্সাম যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে জেনেসিস এর একটা নতুন ব্যাচ আসবে, অসপি বা অস্কি ব্যাচ। ওই ব্যাচটার মধ্যে ভর্তি হয়ে যাবি, দেখবি যে সব অসপি বা অস্কি ওখানে আপুরাই সবকিছু পড়ায় দিচ্ছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে হ্যাঁ, আমরা তখন একটা নতুন ব্যাচ ওপেন করি এবং সেই ব্যাচটার মধ্যে আপনাকে অসপি বা অস্কি রিলেটেড। বাট আপনিই আমাকে বলেন যে মানে আপনি তখন, আমাদের মোটামুটি 4 দিন ক্লাস হয়। তো 4 দিন ক্লাসের মধ্যে আপনি পুরা একদম অসপি, পুরা বইয়ের অসপি এবং অস্কি, এবং আরেকটা জিনিস আমি বলি যে অস্কি যেটা আছে মানে প্রসিডিউর স্টেশন যেগুলো আছে এগুলো বারবার বারবার প্র্যাকটিস করতে হয়। সো যেগুলা আইইউই বা যেগুলো আগে পড়া যায়, যে আইইউই পিক্টোগ্রাম সহ যে অন্যান্য গুলা আছে, বা আইইউই পিক্টোগ্রাম বলেন বা কাউন্সিলিং স্টেশন বলেন, যেগুলো একটু আগে পড়া যায়, এগুলো যদি আপনি আগের থেকে একটু পড়ে নেন তাহলে কিন্তু অস্পিটা আপনার রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এখন কিন্তু মিড টার্ম আর আগের মতো নাই। এই যে গত জানুয়ারি সেশনেই আমরা দেখেছিলাম যে অসপি বা অস্কিতে একটা খুব খারাপ রেজাল্ট এসেছিল অবস এবং গাইনিতে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা আছেন তারা প্রত্যেকটা এক্সামের শেষে 1-2টা করে অসপি বা অস্কি স্টেশন থাকবে। আপনি যদি এখন থেকে একটু একটু করে প্রিপারেশন নিতে থাকেন এবং জানেন যে হঠাৎ করে তখন 4-5 দিনে জানলেন অসপি বা অস্কিতে অ্যাকচুয়ালি কি কি আসে বা জিনিসটা কি হয়, আপনি একটু অরিয়েন্টেড হয়ে থাকলেন যে আপু কি কি টাইপের কোশ্চেন আসে, কি কি কাউন্সিলিং আসে, আপনি বা এই চ্যাপ্টার থেকে কি কি কাউন্সিলিং আসে, আপনার যদি একটু গোছানো থাকে তখন গিয়ে আপনার জন্য এগুলা যদি রিভাইজ করেন আপনার এক্সামে পাশ করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। সো সবাই ভাগ ভাগ করে এভাবে করে প্রিপারেশন নিতে থাকেন, এবং এমন হতে পারে যে এক্সাম রিলেটেড ব্যাচে আপনারা অ্যাডমিট আছেন। তো এইটা মনে হতে পারে যে আপু, আমার তো আপনি তো কোশ্চেন করে দিলেন ফাইব্রয়েড থেকে, তো এমন একটা কোয়ারিজ আছে আমার যেটা থেকে আসলে আপনি পরীক্ষায় কোশ্চেন করেন নাই। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? 1 নম্বর কথা হচ্ছে যে জেনেসিসের আমরা
টেস্টের এক্সাম গুলা বা মক এক্সাম গুলা এমন ভাবেই করার চেষ্টা করি বিসিপিএস স্টাইলে, যে আমরা বিসিপিএস এর কোশ্চেন গুলা নিয়ে বসি, ওগুলা নিয়ে একটা এক্সটেন্সিভ ডিসকাশন হয় মেন্টরদের মধ্যে, এবং সেখান থেকেই আপনাদের হচ্ছে পরবর্তীতে কোয়ারি কোশ্চেন যেগুলো আছে এগুলা আম, তৈরি করা হয়ে থাকে। তো কোশ্চেন যেগুলো আছে এগুলা একবারে তৈরি করা হয়ে থাকে। সাধারণত ইম্পর্টেন্ট টপিকস গুলা যেগুলো আছে এগুলা আপনাদের টেস্ট এক্সামে হচ্ছে বাদ থাকবে না। তো একটা সেকেন্ড, আপনি একটা সেকেন্ড। সরি ফর দ্য ইন্টারাপশন। তো যেটা বলছিলাম যে আমি আমরা ট্রাই করি ওই একদম হাই এল টপিক গুলা যেগুলো আছে সেগুলা যেন আপনি অবশ্যই পরীক্ষার হলে পড়ে যান। তো কিন্তু আম, পরীক্ষার হলে কিন্তু আপনার যদি এমন কোনো কোয়ারিজ থাকে যে আপু এইটা তো হচ্ছে আপনি এক্সামের টেস্টের মধ্যে দেন নাই, আমার তাও একটু কোয়ারিজ আছে, আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে যেখানে আপনারা থাকবেন, আপনাদের সব মেন্টরও থাকবে। সো ওই ক্লাস রিলেটেড, ওই সলভ ক্লাস যিনি নেবেন ওই ক্লাস রিলেটেড যে কোনো কোয়ারিজ যেগুলো আছে সেগুলো যদি আপনি মেন্টরকে ট্যাগ করে বা মেনশন করে আপনার কোয়ারিজ গুলা বলেন, আমরা ট্রাই করব আমাদের ফ্রি টাইমে আপনার যে কোয়ারিজটা আছে বা আপনার যে কনফিউশনটা আছে সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়ার। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। সো লাস্টে এই কথাটা বলেই শেষ করি যে আগামী আপনি প্রিপারেশন নিচ্ছেন, আগামী 6টা মাস জেনেসিসের উপরে ভরসা রাখেন, জেনেসিসের উপরে বিশ্বাস রাখেন। আপনাকে পুরাপুরি একদম স্ট্রাকচার্ড ওয়েতে প্রিপেয়ার করে পরীক্ষার হলে পাঠানোর দায়িত্ব আমাদের। কিন্তু যেটা বললাম ওই যে এরকম বুদ্ধি করলে হবে না, আমরা মেন্টর যে কথাগুলো বলছেন আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকেই বলছি, পরবর্তীতে আপনারা যখন এইটা ব্যাচ আরো লং রান করবেন তখন তো আরো বলবোই যে আম, আমাদের কথাগুলো শুনতে হবে, যে আপুরা বলতেছে যে রেগুলার এক্সাম দিতে হবে, এক্সাম জমানো যাবে না, এই কথাগুলা শোনা লাগবে। এগুলা যদি আপনি শুনেন আশা করতেছি মিড টার্ম পরীক্ষা খুব সহজ, এটা যেমন না খুব যে কঠিন হ্যাঁ পাশ করাই যাবে না এমনও কিন্তু না। আপনি যদি স্ট্রাকচার্ড ওয়েতে পড়াশোনা করেন অবশ্যই আপনি পাশ করে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আম, তো পার্টিসিপেন্টরা অনেকেই আছেন, কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমি আছি, আপনারা চাইলে আমাকে আস্ক করতে পারেন। আচ্ছা, এখন আমি আমাদের ইশরাত জাহান তানজিদা আপুকে আমি রিকোয়েস্ট করব। আপু হচ্ছে রিসেন্ট সেশনে পাশ করেছেন। তো সবচাইতে ভালো হয় যে আমরা অন্য একটা এক্সাম যখন দিতে চাই তখন ট্রাই করি যে আমাদের যারা সিনিয়র আছে তার কাছ থেকে একটুখানি বুদ্ধি নিয়ে নিই, তাই না? যে আপা কেমনে করে পড়ছেন একটুখানি বুদ্ধি দেন। তো তখন হচ্ছে আপনাদের জন্য এই জন্য ইশরাত জাহান যে তানজিদা আপু যিনি আছেন উনি আছেন একদম রিসেন্ট পাস্ট মানুষ। তো আপু আপনাদের সাথে হচ্ছে ওনার ফিলিংসটা শেয়ার করতে পারবেন এবং ওনার স্ট্র্যাটেজি, পড়ার স্ট্র্যাটেজি যেগুলো আছে এগুলাও শেয়ার করতে পারবেন। সো আমি এখন হ্যান্ড ওভার করতে দিতে চাই ডক্টর ইশরাত জাহান তৃপ্তি আপুকে। আপু শোনা যাচ্ছে আমার কথা? জি আপু, শুনতে পাচ্ছি। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আহ, আপু, আমি ডক্টর ইসরাত জাহান তানজিদা। আপনাদের ক্লাস করেই আসলে এই যে এবার পরীক্ষাটা দিয়েছিলাম, মিড টার্ম। হ্যালো। জি শোনা যাচ্ছে। জি আপু। অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যেটাই বলি, আমার আপু জেনেসিস এর সাথে, আমি পার্ট ওয়ান জেনেসিস এর সাথে ছিলাম। খুব জেনেসিস এর প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আমার দুইটা জার্নি জেনেসিস এর সাথে, মিড টার্মটাও আল্লাহ যদি রহমত করে হয়তো পার্ট টু জেনেসিস এর সাথে থেকেই দিব। মিড টার্মে আমার কাছে মনে হয়েছে ব্যাচ, আমি রেগুলার ব্যাচ টুতে ছিলাম, আপুরা এত অর্গানাইজ করে দিয়েছিল টপিক গুলো সবগুলো, মানে মানে কিছু 5টা টপিক এর মধ্যে হয়তো 3টা টপিক এরকম যে খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবার কোশ্চেন আসে, বা আর 2টা টপিক একটু কম আসে, এরকম করে টপিক গুলো গুছানো ছিল। সেই ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আপুরা ক্লাসে বলে দিত যে এইটা এইটা বেশি ইম্পর্টেন্ট, ওইটা একটু কম।
ভাবে পড়তে অনেক সুবিধা হয়েছে, যে কোনটা আগে পড়বো, কোনটা কতটুকু পড়বো। আর এক্সাম তো আমার আসলে ছোট বাচ্চা ছিল, আমি আমার ছোট বাচ্চা নিয়ে পরীক্ষা দিয়েছি। তা আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকু পড়েছি, তারপরে যখন আমি এক্সাম গুলো দিয়েছি বা এক্সাম গুলোর সলভ ক্লাস গুলো শুনেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি খুবই উপকৃত হয়েছি। স্পেশালি সলভ ক্লাস গুলো আপুরা যেভাবে বলতো, এসবিএ গুলো একই সাথে অস্পিড টপিক গুলো কাভার হয়ে যেত। তো সবকিছু মিলে একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য জেনেসিস এবং যে ব্যাচ গুলো যেভাবে অর্গানাইজ থাকে, একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য যথেষ্ট। আমাকে নিজে থেকে অনেক এফোর্ট দিতে হয়নি যে আসলে কোন টপিক থেকে অনেক কোশ্চেন আসে, এটা আমাকে জেনেসিস রেডি করে দিয়েছে, আমার মেন্টর আপনারা রেডি করে দিয়েছে যে না, আপনাকে এতটুকু পড়তে হবে, এটা থেকে কোশ্চেন আসবে, এটা পরীক্ষার হলে ছেড়ে যাওয়াই যাবে না, এই টপিকটা পড়েই যেতে হবে, এটা থেকে কোশ্চেন আসে। তো আমার জন্য মনে হয়েছে যে এটা খুব হেল্পফুল ছিল, কারণ আমার যেহেতু ছোট বাচ্চা ছিল না, আমার এত সময় ছিল না যে আমি অ্যানালাইসিস করব, প্রিভিয়াস কোশ্চেন নিয়ে দেখবো কোনটা থেকে কোশ্চেন আসে কোনটা আসে না। তো এইগুলো আপুরা রেডি করে দিয়েছে, আমরা জাস্ট পড়েছি। খুবই হেল্পফুল। আর এক্সামের কোনো বিকল্প নাই, আমার কাছে মনে হয়েছে আমি যখন এক্সাম হলে এক্সাম দিচ্ছিলাম ডিসিপিএস এ, তখন এস দিয়ে কিছু জিনিস আমার মনে হয়েছিল যে আপুরা যে সলভ ক্লাসে বলছে, এগুলো আমার কানে বাজতেছে যে না, আপু তো এটা বলছিল, আপু তো এটা বলছিল। তো আমার কাছে মানে এসবিএ টা আসলে পরীক্ষা দিয়ে আমার মনে হয়েছে যে এসবিএ টা আমার কাছে যে পুরো জেনেসিস এর প্যাটার্ন, জেনেসিস যেভাবে কোশ্চেন করে ওই প্যাটার্নেরই ছিল কোশ্চেন গুলো। তো খুবই হেল্পফুল ছিল। আমার কাছে মনে হয়েছে যে আমার জার্নিটাকে জেনেসিস সহজ করে দিয়েছে। থ্যাংক ইউ জেনেসিস এর গাইডিং মেন্টর আপুদেরকে। মৌমিতা আপুর অঙ্কোলজি ক্লাস তো খুবই ভালো হয়। আমি পার্সোনালি গাইনি অঙ্কোলজিতে পার্ট 1 দিয়েছি। তো আমার আপুর ক্লাস করে মনে হয়েছে যে না, অঙ্কোলজিটা আপু খুবই ভালো পড়িয়েছে। সাবিহা আপুর ক্লাস তো, আপু তো অলওয়েজ আউটস্ট্যান্ডিং। আর বাকি মেন্টর আপুরা সবাই ভালো, করে প্রত্যেকে এত ভালো ক্লাস নিয়েছে। মানে আমার খুবই ভালো লাগতো আপুদের ক্লাস করতে, ক্লাস শুনতে। মনে হতো যে না, খুবই প্যালাটেবল করে পড়াচ্ছে। তো আমার মনে হয়েছে যে না, খুবই ভালো, খুব অর্গানাইজড। আমার পাশ করার পিছনে অনেক বড় একটা অবদান জেনেসিস এর আপুদের ছিল। থ্যাংক ইউ জেনেসিস কে আর মেন্টর আপুদেরকে সবাইকে। থ্যাংক ইউ। হ্যালো আপু, থ্যাংক ইউ আপু, এত জেনেসিস সুন্দর থেকে করে বুঝছেন? এক্সপ্লেইন দেওয়া করার জন্য। এন্ড থ্যাঙ্কস, আপনার কথাগুলো আমার অনেক বেশি ইন্সপায়ারিং ছিল, যে আসলেই আমরা যেটা দেওয়ার চেষ্টা করতেছি আপনি সেটা গ্রহণ করেছেন এবং গ্রহণ করে এত ভালো একটা রেজাল্ট নিয়েছেন। থ্যাংক ইউ আপু। তো আম, কারো যদি কোনো কোয়ারিজ থাকে, আমি বলেছিলাম আস্ক করতে, তো এখনো যদি কোনো কোয়ারিজ না থাকে আপনারা তো হচ্ছে অবশ্যই এটার রেকর্ডেড ভার্সন আপনাদের কাছে যাবে। তো এরপরেও যদি কারো কোনো কোয়ারিজ থাকে, আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ডিরেক্ট মেসেজ দিয়েও আমাদেরকে আস্ক করতে পারেন যে আপু কিভাবে করে এটা কন্টিনিউ করব। তো ততক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কথাটা বললাম যে প্রিপারেশন নিতে থাকেন, শুরুটা সবার জন্যই অনেক বেশি কঠিন মনে হয়। আমরা যখনই কোনো কিছু শুরু করি, যখন এসএবিএস পার্ট 1 ট্রেনিং শুরু করছিলেন ভাবছিলেন না যে আল্লাহ এখন ট্রেনিং শুরু করব, এত হেক্টিক ডিউটি কেমনি কি করব? কিন্তু এই 2 বছরে আস্তে আস্তে আমরা ইউজ টু হয়ে গেছি, যে একটা রুটিনের মধ্যে চলে আসছে। তো এখন শুরু করেন, দেখবেন এই যে এই রুটিনটা যেটা আছে এটাও আপনার একটা লাইফ রুটিনের পার্ট হিসেবে চলে আসবে। বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, ট্রেনিং এর পাশাপাশি এই যে এই মিড টার্মের যে রুটিনটা আছে এটা আপনার লাইফ রুটিন হয়ে যাবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।